ড্রয়িং রুমে বসে বসে আইপ্যাডে ফ্রি ফায়ার গেম খেলছিলাম। তখনই কলিং বেলটা বেজে ওঠে। উঠে গিয়ে দরজাটা খুলে দেখি আব্বুর সাথে একটা মেয়েকে নিয়ে এসেছে। আমি আম্মুকে ডেকে বললাম, ও আম্মু গো আম্মু, তোমার বুঝি এইবারের ভাত বন্ধ হয়ে গেল? তাড়াতাড়ি এসে দেখে যাও, আব্বু আবার বিয়ে করে বউ নিয়ে এসেছে। এই হারামজাদা চুপ, আগে সব কথা শুনে তারপর চেঁচামেচি কর। আর কি বলবে তুমি? ছি ছি আব্বু, তুমি এই বয়সে আবার বিয়ে করলে? আর এই মেয়ে, মাথায় কি কিছুই নেই? নিজের বাবার বয়সী একটা লোককে বিয়ে করেছে। আব্বু ঠাস করে আমার গালে থাপ্পড় মেরে বলে, এনাফ, অনেকক্ষণ থেকে ফালতু কথা বলে যাচ্ছিস। কথা আগে শুনে তারপর চেঁচামেচি করবি। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। তখনই আম্মু এসে মেয়েটাকে দেখে একটা হাসি দিয়ে বলে, আরে নীলামা, আয় ভিতরে আয়, বাহিরে দাঁড়িয়ে আছিস কেন? তোমার ছেলে ভিতরে আসতে দিলে তো আসবে, সেই কখন থেকে ফালতু বকবক করেই যাচ্ছিস। আমি তো আব্বু আম্মুর কথা শুনে বোকার মতো তাকিয়ে আছি। আম্মু বলে, কেন, নীল আবার কি করলো? কি করিনি তাই বলো। এরপর আব্বু আম্মুকে একটু আগের সব কথা বলে। সব শুনে আম্মু হাসতে হাসতে বলে, আরে ও তোর আব্বুর বন্ধুর মেয়ে নীলা, আজ থেকে আমাদের বাসায় থাকবে আর তোকে পড়াবে। কি? উনি আমাকে পড়াবে মানে? কিসে পড়ে উনি? ও মাস্টার্স ফাইনাল ইয়ারে পড়ে। ও আচ্ছা ঠিক আছে। বলেই আইপ্যাড নিয়ে রুমে আসতে গেলে আব্বু পিছন থেকে ডেকে বলে, নীলা মামুনির ব্যাগটা সাথে নিয়ে যা, আর তোর পাশের রুমটা দেখিয়ে দে। আমি ঠিক আছে বলে ব্যাগ নিয়ে মেয়েটাকে বলি, আসুন আমার সাথে। বলেই ব্যাগ নিয়ে হাঁটছি। মেয়েটা আম্মুকে বলে, আন্টি আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর তোমার সাথে গল্প করব। ঠিক আছে মা, যা এখন ফ্রেশ হয়ে আয়। এরপর আমি আমার পাশের রুমে এসে ব্যাগটা রাখতেই মেয়েটা পিছন থেকে বলে, কি মিস্টার নীল, বেশি কথা বলাটা কি তোমার অভ্যাস নাকি? আমি আবার কি বললাম? একটু আগে আঙ্কেলের কথা না শুনেই নিজের মন মতো যা ইচ্ছে বলে যাচ্ছিলে। তার জন্য সরি। আমি আপনাকে কি বলে ডাকবো? যেহেতু আমি তোমাকে পড়াবো, সো আমাকে ম্যাম বলে ডাকবে। ঠিক আছে ম্যাম, আপনি রেস্ট নিন, আমি এখন যাই। বলে নীল চলে যায়। আমি একা একা হাসছি আর ভাবছি ছেলেটা দেখতে কিউট আছে, তবে কথা শুনে মনে হলো অনেক দুষ্টু। আমি রুমে এসে আবার গেমস খেলতে শুরু করি। একটু পর দরজায় কেউ নক করে। আমি ভিতরে আসতে বলে মোবাইলের দিকে তাকিয়ে আছি। কি মিস্টার, মোবাইলে এমন করে কি দেখছো? কেউ এসেছে সেই দিকে খেয়াল নেই? আরে ম্যাম আপনি আসুন বসুন। আসলে গেমস খেলছিলাম তো তাই খেয়াল করিনি। সব সময় গেমস খেলো মনে হচ্ছে, পড়াশোনা করো কখন তুমি? যখন পড়ার সময় হয় তখনই পড়ি ম্যাম। তা আপনি কোন ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন? তোমার ভার্সিটিতেই। আগের ভার্সিটি থেকে চলে আসলেন কেন? সে অনেক কথা, পর এক সময় বলবো। এখন নিচে যাই, আন্টির সাথে কথা বলে আসি। আমি ঠিক আছে বলে আবার গেম খেলতে শুরু করলাম। আর নীলা ম্যাম চলে যায় নিচে। তো চলুন এই ফাঁকে আমরা একটু পরিচিত হয়ে নেই। আমি নীল, গল্পের নাম। আর আমার রিয়েল নাম হচ্ছে আকাশ। সবাই আকাশ বলেই ডাকে। আব্বু আমার দুষ্ট ছেলে, সারা দিন ফ্রি ফায়ার গেম খেলেই কাটে আমার সময়। কী করব বলুন, গার্লফ্রেন্ড নেই, তাই সময় কাটানোর জন্য এটাই বেস্ট। তবে আবার এটা ভাববেন না যে আমি লেখাপড়া করি না। আমি এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছি। আব্বু নাবিল আহমেদ, পেশায় একজন স্কুল মাস্টার। আর আম্মু নাজমা বেগম সংসার নিয়েই ব্যস্ত। আর যে মেয়েটা আমাদের বাসায় এসেছে ওর নাম হচ্ছে নীলা, আব্বুর বন্ধু রহমান আঙ্কেলের মেয়ে। আর নীলার আম্মু মারা গিয়েছে 3 বছর আগে। রহমান আঙ্কেলে একজন টপ বিজনেসম্যান। বাকি পরিচয় গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। আমি নিচে এসে দেখি আঙ্কেল বসে টিভিতে খবর দেখছে আর আন্টি কিচেনে রান্না করছে। আমি আন্টির কাছে যেতে আন্টি আমাকে দেখে বলে, কি রে মা, তুই এখানে কি করছিস? তোর আঙ্কেলের কাছে আমি আসছি, রান্না শেষ প্রায়। কেন আন্টি, আমি এখানে থাকলে বুঝি তোমার সমস্যা হচ্ছে?
আরে তা না, এখানে তো অনেক গরম আর তুই তো সবসময় এসিতে থাকিস, তাই বললাম। আমার কোনো সমস্যা হবে না আন্টি। আর শোনো, আমাকে এই বাড়িতে রাখতে হলে তোমার সাথে সাথে কাজ করতে দিতে হবে। কি বলছিস তুই? তুই আমাদের বাসার মেহমান আর তুই কাজ করবি? আমাকে মেহমান না ভেবে নিজের মেয়ে ভাবতে পারবে না আন্টি? মা চলে যাবার পর আর কেউ মায়ের মতো ভালোবাসা দেয়নি। তুমি আমাকে নিজের মেয়ে মনে করো না আন্টি। এই পাগল মেয়ে, কান্না করছিস কেন? আর তুই তো আমার মেয়েই, আয় আমার বুকে আয়। আমি দৌড়ে গিয়ে আন্টিকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দেই। আজ 3 বছর পর মনে হচ্ছে আমার বুকের মরুভূমিতে বৃষ্টি হচ্ছে। একটু পর আন্টি আমাকে ছাড়িয়ে চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু দিয়ে বলে, জামা, তুই গিয়ে তোর আঙ্কেলের সাথে গল্প কর, আমার রান্না হয়ে গেছে, আমি খাবার নিয়ে টেবিলে আসছি। আমিও তোমাকে হেল্প করি আন্টি। আচ্ছা ঠিক আছে, আয়। আমি আর আব্বু টেবিলে বসে আছি। একটু পর দেখলাম আম্মু আর নীলা ম্যাম খাবার নিয়ে আসছে। তখন আব্বু বলে, কিরে মা, তুই কাজ করছিস কেন? আর নাজমা, তুমি কোন আক্কেলে মেয়েটাকে কাজে লাগিয়ে দিচ্ছ? আন্টিকে কিছু বলো না আঙ্কেল, আমি নিজে থেকেই করছি। আন্টি আমাকে নিষেধ করেছে। ওফ, এখন কথা রেখে খেতে দাও তো আম্মু। ক্ষুধায় পেটের মধ্যে ইঁদুর খরগোশ সব দৌড়াদৌড়ি করছে। আমার কথা শুনে আম্মু আর নীলা ম্যাম হাসছে। আব্বু আমার দিকে তাকিয়ে বলে, খাওয়া ছাড়া আর কোনো কাজ আছে নাকি? লেখাপড়াতে ঠন। এবার যদি রেজাল্ট খারাপ হয় তাহলে খবর আছে তোর। কত কষ্ট করে ইন্টার থেকে 4.68 নিয়ে পাশ করেছি, তাও স্কুল মাস্টার বলবে আমি নাকি ঠিকমতো পড়াশোনা করি না। পাশের বাড়ির আকাশ জিপিএ 5 পেয়েছে, তোর সাথেই তো পড়ে। পাশের বাসার রফিক আঙ্কেলের নিজের নামে একটা কোম্পানি আছে, সেও তো তোমার সাথেই পড়েছে। আমার কথা শুনে আব্বু রাগে কটমট করছে আর আম্মু মুখ টিপে হেসে বলল, আচ্ছা, তোমাদের বাবা ছেলের ঝগড়া শেষ হলে এবার খেয়ে নাও। নীলামা, তুইও বসে পড়, সবাই একসাথে খেয়ে নি। এরপর সবাই চুপচাপ খাবার নেই আর খাবার খেয়ে রুমে বসে কিছুক্ষণ গেম খেলি। একটু পর নীলা ম্যাম আমার রুমে এসে বলে, হাই, কি করছো? আরে আসুন আপনি, এই বসে আছি, তেমন কিছু না। তোমার তেমন কাজ না থাকলে চলো না বাহির থেকে ঘুরে আসি। আসলে বাসায় থাকতে সবসময় রুমে ছিলাম, তাই আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি গিয়ে রেডি হয়ে আসুন। নীলা ম্যাম ঠিক আছে বলে একটা মুচকি হাসি দিয়ে চলে যায়। আমিও ওয়ার্ড্রপ থেকে একটা অরেঞ্জ রঙের টি শার্ট আর ব্ল্যাক প্যান্ট বের করে চেঞ্জ করে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছি। তখনই আব্বু আমার রুমে এসে বলে, কিরে দুলা মিয়া, সাজছিস কেন? কোথায় যাবি এই সময়? ম্যাম বলল ঘুরতে যাবে, তাই তাকে নিয়েই বের হব। নীলামামণি ঘুরতে যেতে চেয়েছে? ঠিক আছে, নিয়ে যা। আর এই নে, টাকাটা রাখ। নীলামামণি কিছু খাইতে চাইলে কিনে দিস। বলেই আব্বু চলে যায়। আমি টাকা চাইলে তো কখনোই দেয় না, আর যেই নীলা ম্যামকে নিয়ে ঘুরতে যাব বলেছি অমনি 1000 টাকা দিয়ে গেল। এটা কি আমারই আব্বু? আম্মুর কাছে জিজ্ঞেস করতে হবে। বলেই রুম থেকে বের হয়ে নিচে এসে দেখি আম্মু বসে আছে। আমি আম্মুর পাশে বসতেই আম্মু আমার দিকে তাকিয়ে বলল, কি রে, কোথাও যাবি নাকি তুই এখন? ম্যাম ঘুরতে যেতে চেয়েছে, তাই তাকে নিয়ে ঘুরতে যাব। ও আচ্ছা, তাড়াতাড়ি ফিরিস কেমন? ঠিক আছে। আচ্ছা আম্মু, একটা কথা বলো তো, তোমার হাজবেন্ড কি সত্যি আমারই আব্বু? এই ফাজিল, তোর আব্বু না হলে কার আব্বু? আমি টাকা চাইলে তো কখনোই দেয় না, আর যেই শুনলো যে ম্যামকে নিয়ে ঘুরতে যাব অমনি আমাকে 1000 টাকা দিয়ে দিল। তোর আব্বু দেয় না তো কি হয়েছে, আমি তো দিই তোকে, তাই না? তুমি তো আমার লক্ষ্মী সুইট আম্মু। আরও কিছুক্ষণ কথা বলি আম্মুর সাথে। একটু পর নীলা ম্যাম আমাদের কাছে আসতেই আমি তো হা করে তাকিয়ে আছি তার দিকে। একটা পিঙ্ক কালারের গাউন পরেছে। আমি তো পুরাই ক্রাশ খেয়ে বসে আছি। নীলা ম্যাম আমার দিকে তাকিয়ে চোখের ভ্রু নাচিয়ে ইশারায় বলে, কি? আমি লজ্জা পেয়ে অন্যদিকে তাকিয়ে ফেলি।
এদিকে আম্মু উঠে নীলা ম্যামের কাছে গিয়ে চোখ থেকে একটু কাজল নিয়ে ম্যামের গালে লাগিয়ে দিয়ে বলে, কারো নজর যেন না লাগে আমার মামনিটার। নীলা ম্যাম লজ্জা পেয়ে মুচকি হাসল। আমি আর চোখে ম্যামের দিকে তাকিয়ে আছি। একটু পর ম্যামকে নিয়ে বের হয়ে একটা রিক্সা নিলাম এবং এক পাশে চেপে বসে আছি। কেমন যেন আনইজি ফিল করছি, কারণ এই প্রথম কোনো মেয়ের সাথে একই রিক্সায় উঠেছি। তখন ম্যাম আমাকে বলল, তোমার জন্য কি এইদিকে জায়গা নেই? পড়ে যাবে তো। আমি ঠিক আছি ম্যাম, সমস্যা নেই। এইদিকে চেপে বসো, নয়তো পড়ে যাবে। আমি ম্যামের দিকে একটু চেপে বসে বলি, কোথায় যাবেন ম্যাম বলুন। তোমার যে জায়গা সবচেয়ে বেশি ভালো লাগে সেখানেই চলো। আমার তো নদী সবচেয়ে বেশি ভালো লাগে। তাহলে সেখানেই চলো। এরপর রিক্সাওয়ালা মামাকে বলে যে নদীর দিকে নিয়ে যেতে। একটু পর নদীর পাড়ে এসে ম্যামকে নিয়ে বসে আছি। দুজনার মাঝেই নীরবতা। তারপর নীরবতা ভেঙে আমিই বললাম, কিছু খাবেন ম্যাম, নিয়ে আসবো? আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। ঠিক আছে, আমি নিয়ে আসছি। বলেই আমি উঠে গিয়ে 2টা আইসক্রিম নিয়ে এসে ম্যামকে একটা দেই, আরেকটা আমি খেতে থাকি। কিছু সময় পর সেখানে বসে থেকে ম্যামকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসি একটা পার্কে। আজ নিজেকে কেমন জানি মেঙ্গেল মেঙ্গেল লাগছে। আরও বেশ কিছু সময় ঘোরাঘুরি করে ম্যামকে নিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে রুমে গিয়ে চেঞ্জ করে কিছু সময় ফেসবুক চালাই। একটু পর আব্বু আর নীলা ম্যাম আমার রুমে আসে। তারপর আব্বু বলে, আজ থেকে নীলা তোকে পড়াবে। যদি আমি শুনি তুই ওর কথা শুনিসনি, তাহলে তোর খবর আছে। ঠিক আছে মাস্টার সাহেব, আপনি এখন আসতে পারেন, মনে থাকবে আমার। এরপর আব্বু চলে গেলে ম্যাম আমাকে বলে, বই নিয়ে টেবিলে বসো। আমি ঠিক আছে বলে বই নিয়ে টেবিলে বসে পড়ি। নীলা ম্যাম আমার মুখোমুখি হয়ে বসেছে। আমি এক পলকে তার দিকে তাকিয়ে আছি। ম্যাম পড়াছে। একটু পর আমার দিকে তাকিয়ে দেখে আমি তার দিকে তাকিয়ে আছি। তখন রাগী কণ্ঠে বলে, বইয়ের দিকে তাকাতে বলেছি, আমার মুখের দিকে নয়। আমি ম্যামের কথায় থতমত খেয়ে যাই, তাই আমতো আমতো করে বলি, জি জি ম্যাম, তাকাচ্ছি। বলেই আমি বইয়ের দিকে তাকাই। প্রায় 1 ঘন্টা পরে ম্যাম কিছু পড়া দিয়ে চলে যায়। তারপর আমি বইটা রেখে বিছানায় গিয়ে শুয়ে পড়ি। একটু পর আম্মু নিচ থেকে খাবার খেতে ডাকে। গিয়ে সবাই একসাথে খাবার খেয়ে নেই। এরপর কিছু সময় সবাই মিলে গল্প করি, আর তারপরে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটির জন্য বের হতে গেলে আম্মু বলে, নীল তোর সাথে আর নীলা মামনিকে নিয়ে যা। ঠিক আছে আম্মু, চলুন ম্যাম। একটু দাঁড়াও, আমি আসছি। বলেই ম্যাম তার রুমে গিয়ে একটা বোরকা আর হিজাব পরে আসে। এরপর বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে আসি ভার্সিটিতে। রিক্সা ভাড়া দিয়ে ভার্সিটির ভেতরে গিয়ে আমি ম্যামকে বললাম, ম্যাম আপনি তাহলে ক্লাসে যান। ঠিক আছে, যাওয়ার সময় আমাকে সাথে করে নিয়ে যেও। ঠিক আছে, নিয়ে যাব। বলেই ম্যাম চলে যায় তার ক্লাসে, আর আমি বন্ধুদের কাছে। আমি ওদের কাছে আসতেই আবির বলে, কিরে দোস্ত, তোর সাথে একটা মেয়ে আসলো দেখলাম, কে ভাবি নাকি? আরে না, আমার টিউশনের ম্যাম, আব্বুর বন্ধুর মেয়ে। আমাদের বাসায় থেকে পড়বে আর আমাকে পড়াবে। আচ্ছা এই কথা, আমি তো ভাবলাম তুই বুঝি সিঙ্গেল থেকে এবার মিঙ্গেল হয়ে গেলি। আমার আর মিঙ্গেল এই কপালে প্রেম নেই রে। আর চাপা মারতে হবে না, আমাদের ভার্সিটির সকল মেয়েদের ক্লাস তুই। কত মেয়ে তোকে প্রপোজ করলো, তুই তো সবাইকে রিজেক্ট করলি। এগুলো আমার টাইপের না। আমার জীবনসাথী যে হবে তাকে প্রথম দেখায় আমার মন চিনে নিবে, বুঝলি? বুঝলাম, এখন চল, ক্লাসের সময় হয়ে গেছে। বলেই দুজন বাকিদের থেকে বিদায় নিয়ে ক্লাসে চলে আসি। 2টা ক্লাস করে বের হয়ে এসে ভার্সিটির মাঠে বসে গল্প করছি। তখন আবির বলে, দোস্ত তোর ম্যাডাম দেখতে কেমন রে? দেখ আবির, আমি ম্যামকে নিয়ে কোনো কথা বলতে চাই না। আরে আমি তো শুধু জানতে চেয়েছি তোর ম্যাম দেখতে কেমন। যেমনই হোক, তা দিয়ে তোর কি প্রয়োজন? 5 জনের সাথে প্রেম করছি, তাদের গিয়ে দেখ না।
আচ্ছা বলবো না তোর ম্যামকে নিয়ে কথা। তা তোর কথা শুনতে মনে হচ্ছে তুই তোর ম্যামকে ভালোবেসে ফেলেছিস। যদি তোর তাই মনে হয় তবে ম্যামকে নিয়ে আর কখনো কথা বলবি না। ঠিক আছে বলবো না। আচ্ছা চল বাইরে থেকে ঘুরে আসি। না, ম্যাম এখন বের হয়ে আসবে, তাকে নিয়ে বাসায় চলে যাব। ক্লাস করবি না আজকে আর? ইচ্ছে করছে না, তুই কর। আমি এখন আর ক্লাসে যাব না, রিয়ার কাছে যাব, দেখি আজ পাখিটাকে বসে আনতে পারি কিনা। এসব লুচ্চামি বাদ দে, নয়তো দেখবি কোনো একদিন বিপদে পড়বি। তোমার জ্ঞান তোমার কাছে রাখো মামা, আমি যাই। এখানে বসেছিলে নাকি, ক্লাসে যাওনি? 2টা করে বের হয়ে এসেছি, ভালো লাগছিল না ক্লাস করতে, তাই। আচ্ছা বুঝলাম। বাসায় যাবে এখন নাকি কোনো কাজ আছে? না, তেমন কোনো কাজ নেই, চলুন বাসায় যাওয়া যাক। বলেই ম্যামকে নিয়ে ভার্সিটি থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে আসি বাসায়। বাসায় এসে আম্মুর সাথে কথা বলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসি। তারপর নিচে এসে আম্মুকে বলি, আম্মু খাবার দাও, ক্ষুধা পেয়েছে। নীলামামুনিকে ডেকে নিয়ে আয়। আমি ঠিক আছে বলে উপরে এসে নখ না করেই ম্যামের রুমে ঢুকে যা দেখি, আমার চোখ বের হয়ে আসার অবস্থা। ম্যাম শাড়ির কুচি ঠিক করছে, শাড়ির আঁচলটা বুকে নেই। আমি চোখ বন্ধ করে অন্যদিকে ঘুরে যাই। ম্যাম আমাকে দেখে শাড়ির আঁচল বুকে জড়িয়ে উল্টো দিকে ঘুরে বলে, এই তুমি এখানে কি করছো? আর দরজায় নক না করে কেন ঢুকেছো? সরি ম্যাম, আমি বুঝতে পারিনি, আর আম্মু আপনাকে খেতে ডেকেছে। একথা বলেই এক দৌড়ে রুম থেকে বের হয়ে নিচে এসে আম্মুকে বলি, আম্মু একটা প্লেটে আমার খাবার দাও, আমি রুমে গিয়ে খাবো। আজ হঠাৎ রুমে গিয়ে খেতে চাইছিস কেন? আর তোকে পাঠালাম নীলাকে ডাকতে, গিয়েছিলি? ম্যাম আসছে, এখন আমাকে খাবার দিবি না চলে যাব? ঠিক আছে, দিচ্ছি। বলেই আম্মু একটা প্লেটে আমাকে খাবার দিল। আমি তাড়াতাড়ি করে রুমে চলে আসি। একটু আগে যা হয়েছে এখন ভুল করেও ম্যামের সামনেই যাওয়া যাবে না। আমি রুমে ঢুকতে গেলে দেখি যে ম্যাম রুম থেকে বের হয়েছে। আমি দৌড়ে রুমের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে ফেলি। মাত্র রুম থেকে বের হয়েছি, দেখি নীল দৌড়ে ওর রুমে চলে গেল। এটা দেখে হাসতে হাসতে আমি নিচে এসে খাবার খেতে বসে পড়ি। তারপর খাবার খেয়ে সব কিছু একটা টেবিলে রেখে আমি শুয়ে শুয়ে গেম খেলছি। আর কখন যে ঘুমিয়ে গিয়েছি বুঝতে পারিনি। সে কখন থেকে রুমে বসে আছি আর কিছুক্ষণ আগের কথা ভাবছি। বাদরটা আমার সব দেখে ফেললো। এখন নীলের সামনে যাব কি করে ভাবতেই লজ্জা লাগছে। সব কিছু বাদ দিয়ে বই নিয়ে পড়তে বসেছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে আম্মুকে বলি, আম্মু 1 কাপ কফি বানিয়ে দিবে, মাথাটা ধরে আছে। আছে নবাব সাহেব, ওনাকে এখন কফি বানিয়ে দিতে হবে। এই তুই নিজে গিয়ে বানিয়ে নিয়ে খা। এই আমার ছেলেকে একদম উল্টোপাল্টা কথা বলবে না, তোমাকে বলেছি কফি বানিয়ে দিতে। এবার বলো আব্বু, আমার আম্মু আমার সাথেই আছে। বাহ, যার জন্য করি চুরি সেই বলে চোর। ছেলে একজোট হয়েছে। আমি কি তোমাকে বলেছি আমার জন্য চুরি করতে? আসছে দরদ দেখাতে, সুযোগ খুঁজো সব সময় আমার ছেলেটাকে বকার, তাই না? আমার কি ঠেকা পড়ছে শুনি তোমার ছেলেকে বকার জন্য? আচ্ছা, এবার তোমরা টম অ্যান্ড জেরির মতো ঝগড়া বন্ধ করো। আর আম্মু, আমার জন্য আর সাথে আব্বুর জন্য কফি বানিও। আম্মু হাসতে হাসতে চলে যায়, আর আব্বুর কোলে মাথা রেখে শুয়ে পড়ি। আব্বু আমার গাল টিপে চুলে হাত বুলিয়ে দিচ্ছে। একটু পর নীলা ম্যাম নিচে এসে বলে, বাহ আঙ্কেল, এত বড় ছেলেকে তুমি এখনো কোলে শুইয়ে ঘুম পাড়িয়ে দাও। আমি ম্যামের কণ্ঠ শুনে আব্বুর কোল থেকে উঠে মাথা নিচু করে বসে আছি। ম্যাম আমার দিকে তাকিয়ে আমার এই অবস্থা দেখে মুচকি হাসে। তখন আব্বু বলে, শুধু এই ফাজিলটা হাতে পায়ে বড় হচ্ছে। আমারও তাই মনে হয় আঙ্কেল। তুমি জানো আজকে ভার্সিটি গিয়ে মাত্র 2টা ক্লাস করে বাইরে বসে আড্ডা দিয়েছে। আমি মনে মনে বলি, এই রে হয়ে গেল, এখন মাস্টার মশাই জ্ঞান দিতে শুরু করবে।
ম্যাম আমাকে এমন করে বাসটা না দিলে কি হতো না? কিরে, তুই ক্লাস না করে বাইরে বসে আড্ডা দিচ্ছিস কেন? ভার্সিটিতে কি আড্ডা দিতে যাস? কতদিন তোকে বলেছি সকল ক্লাস করবি ভার্সিটি গিয়ে। তোকে নিয়ে আমার যত স্বপ্ন তুই জানিস। এভাবে যদি ক্লাস না করে আড্ডা দিস তাহলে কিভাবে আমার স্বপ্ন পূরণ করবি? আমি রোজই সকল ক্লাস করি আব্বু। আজ ভালো লাগছিল না, তাই। ক্লাস করতে ভালো লাগছিল না, তাই আড্ডা দিতে ভালো লাগছিল। নীলামার কথা যুক্তি আছে। বল, ক্লাস করতে ভালো না লাগলে বাসায় চলে আসতি, কি করে আড্ডা দিচ্ছিলি? ম্যাম বলেছে তাকে নিয়ে বাসায় আসতে, তাই তো ম্যামের জন্য অপেক্ষা করছিলাম। আমি ক্লাস না করে তোমার অপেক্ষা করতে বলেছি বুঝি? আমি মনে মনে বলি, আর বাস দিয়েন না গো মোরে। আর কিছু বললে মোর হিটলার বাপ এখন আবার কিনা জুতা খুলে মোরে পিটায়। এরপর যদি আর কখনো শুনি ক্লাস না করে আড্ডা দিচ্ছিস তাহলে পিটিয়ে পিঠের চামড়া ছুলে দেবো। আমি নীলা ম্যামের দিকে অসহায় দৃষ্টিতে তাকাই। ম্যাম আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। আমি মনে মনে বললাম, এই দিনই শেষ দিন না ম্যাডাম, আমারও দিন আসবে, তখন বুঝাবো যে কত ধানে কত চাল। একটু পর আম্মু হাতে করে 4 কাপ কফি নিয়ে আসে। সবাই কফি খেতে খেতে আড্ডা দিচ্ছি। কিছু সময় পর ম্যাম বলল, নীল, চলো পড়তে বসবে। সন্ধ্যা হয়ে গেছে, আমাকে আবার রাতে আজকে একটু পড়তে হবে। কাল আমার একটা অ্যাসাইনমেন্ট আছে। ঠিক আছে ম্যাম, চলুন। বলেই আমি আর ম্যাম আমার রুমে গিয়ে বই নিয়ে টেবিলে বসে আমি ম্যামকে বলি, তখনকার জন্য সরি ম্যাম। কখন কার জন্য ঠিক বুঝলাম না। নক না করে আপনার রুমে ঢোকার জন্য, কিন্তু বিশ্বাস করুন আমি কিছুই দেখিনি। নীলের কথা শুনে আমার চোখে এসে লজ্জা ভর করে। ফাজলটা সব দেখে এখন কিছুই দেখেনি। ইচ্ছে করছে সব কয়টা চুল টেনে ছিঁড়ে দেই। আচ্ছা ঠিক আছে, এখন পড়ায় মনোযোগ দাও। ঠিক আছে, এটা বলে পড়তে লাগলাম। কালকে যে পড়াটা ম্যাম দিয়ে গিয়েছিল সেটা ম্যামকে দেখালাম। এরপর ম্যাম আমাকে পড়াচ্ছে। ঘণ্টাখানেকের মতো পড়িয়ে আজও কিছু পড়া দিয়ে চলে যায়। আমি টেবিল থেকে উঠে আইপ্যাড নিয়ে আবার গেমস খেলতে শুরু করি। কিছু সময় গেমস খেলে আইপ্যাড রেখে শুয়ে আছি। রুমে এসে কিছু সময় কালকের অ্যাসাইনমেন্টের জন্য পড়া কমপ্লিট করে আব্বুর সাথে কিছু সময় কথা বলে ছাদে গিয়ে দেখি নীল দাঁড়িয়ে কারোর সাথে মোবাইলে কথা বলছে। আমি আবিরের সাথে কথা বলছিলাম। হঠাৎ পিছনে কারো পায়ের শব্দ শুনে আবিরকে বললাম যে পরে কল দিব। এটা বলে কেটে দিলাম। ম্যাম আমার কাছে এসে বলে, এত রাতে কার সাথে কথা বলছো, তাও ছাদে এসে? আমার বন্ধু আবিরের সাথে। আপনি এখন এখানে? রুমে ভালো লাগছিল না, তাই একটু ছাদে আসলাম রাতের আকাশ দেখতে। ও আচ্ছা, আসুন দোলনায় বসি। বলি ম্যাম আর আমি গিয়ে দোলনায় বসি। তখন ম্যাম বলে, আচ্ছা তুমি এত ফাজিল কেন? যা বাবা, আমি আবার কি করলাম ম্যাম? এই যে এখানে আসার পর থেকেই তো দেখছি আঙ্কেলের সাথে কি সব কথা বলো। আঙ্কেলকে বুঝি ভালোবাসো না? ম্যাম, বাবা হচ্ছে সন্তানের জন্য বট গাছের মতো, সন্তানের মাথার ওপর ছায়া হয়ে থাকে। বাবাকে কতটা ভালোবাসি সেটা বলা হয়নি কখনো। আমার ভবিষ্যৎ সুন্দর করার জন্য আব্বু আম্মু দুজনে আমার জন্য কতটাই না কষ্ট করে সেটা আমি খুব ভালো করেই জানি। আর তাই এমন কোনো কাজ করি না যাতে আব্বু আম্মু আমার জন্য কষ্ট পায়। আমার আম্মু আমার এক চোখে আর আব্বু অন্য চোখে। তুমি লাকি, তোমার আম্মু তোমার কাছে আছে। আর আমাকে দেখো, আম্মুকে হারিয়ে ফেলেছি। আব্বু যতটুকু পারে আমাকে সময় দেওয়ার চেষ্টা করে, কিন্তু মায়ের দিন শেষে মায়ের অভাবটা ঠিকই বুকে হাহাকার নিয়ে আসে। মন খারাপ করবেন না ম্যাম, আপনি দেখবেন বিয়ের পর আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে মেয়ের মতোই ভালোবাসবে, কোনো অভাব বুঝতে দিবে না। নীলা ম্যাম কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরে বলে, জানি না নীল, মায়ের ভালোবাসার কখনো পাবো কিনা। মা কেন আমাকে ছেড়ে চলে গেল? একবার যদি আবার মা ফিরে আসতো আমার কাছে। আমি ম্যামের মাথায় হাত রেখে বলি, কান্না করবেন না ম্যাম,
দেখবেন একদিন আপনার জীবনে এত ভালোবাসা আসবে, তখন আপনি চাইলেও চোখে পানি আনতে পারবেন না। ম্যাম আমাকে ছেড়ে দিয়ে চোখের পানি মুছতে মুছতে বলে, সরি, একটু ইমোশনাল হয়ে গেছিলাম আর তোমাকে জড়িয়ে ধরে ফেলেছি, কিছু মনে করো না। আমার কিন্তু ভালোই লাগছিল ম্যাম। ফাজিল একটা, অনেক রাত হয়ে যাচ্ছে, আন্টি মনে হয় আমাদের খুঁজছে, চলো নিচে যাই। এরপর ম্যাম আর আমি নিচে আসতেই আম্মু বলে, কি রে, তোরা দুইটাই কোথায় ছিলে এতক্ষণ? কতবার ডাকলাম। ছাদে বসেছিলাম আন্টি। আচ্ছা এখন আয়, খাবার খাবি, অনেক রাত হয়ে গেছে। আন্টি আমাকে তুমি খাইয়ে দিবে? কেন নয়, আয় মা, আজ আমি তোকে নিচু হাতে খাইয়ে দিব। আমি কি দোষ করলাম আম্মু? আচ্ছা আয়, তোদের দুটোকেই খাইয়ে দিচ্ছি। বলেই আম্মু একটা প্লেটে খাবার নিয়ে আমাকে আর নীলা ম্যামকে খাইয়ে দেয়। খাবার শেষে কিছু সময় সবাই গল্প করে যে যার রুমে চলে যাই। আর ম্যাম যাওয়ার আগে আমাকে বলে, নীল, কাল একটু তাড়াতাড়ি ওঠো, অ্যাসাইনমেন্ট আছে তো, তাই একটু আগেই যেতে হবে। ঠিক আছে ম্যাম। বলেই রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি যে আব্বু আম্মু বসে বসে চা খাচ্ছে। আমাকে দেখে আব্বু বলে, কিরে আজ এত তাড়াতাড়ি উঠে গেছিস? নীলা ম্যামের আজকে অ্যাসাইনমেন্ট আছে, তাই ওনাকে নিয়ে যেতে হবে। কিন্তু ম্যাম কোথায়? গিয়ে দেখে আয়, রাতে হয়তো পড়ছে তাই উঠতে পারছে না। আমি ঠিক আছে বলে ম্যামের দরজার সামনে গিয়ে নক করতেই ম্যাম বলে, কে, নীল নাকি? জি ম্যাম, কখন যাবেন? ভেতরে এসো নীল। আমি ভিতরে গিয়ে দেখি ম্যাম তার হিজাবে সেফটি পিন লাগানোর চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না। ম্যাম, কিছু মনে না করলে আমি লাগিয়ে দিব? ঠিক আছে, লাগিয়ে দাও। কেন জানি হচ্ছে না। আমি গিয়ে ম্যামের হাত থেকে সেফটি পিনটা নিয়ে খুব সাবধানের সাথে লাগিয়ে দেই। ম্যাম মুচকি হেসে আমাকে বলে, ধন্যবাদ, সেই কখন থেকে চেষ্টা করছি, হচ্ছে না। এখন চলুন, 9টা বেজে গিয়েছে। চলো, লেট হয়ে যাচ্ছে। ম্যামকে নিয়ে নিচে এসে খাবার খেয়ে আব্বু আম্মুর সাথে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে আসি ভার্সিটিতে। গেটের সামনে আসতেই আবির এসে বলে, কিরে, তোকে সে কখন থেকে কল করছি, মোবাইল কোথায় তোর? আর এটা বুঝি তোর ম্যাডাম? ম্যাম আপনি যান, লেট হয়ে যাচ্ছে আপনার। ম্যাম ঠিক আছে বলে চলে যায়। আর এদিকে আবির বলে, কিরে, তোর ম্যাডামের সাথে আমার পরিচয় করিয়ে দিলি না কেন? ম্যামের অ্যাসাইনমেন্ট আছে, লেট হয়ে যাচ্ছে, পরে এক সময় পরিচয় করিয়ে দেব। এখন চল ক্লাসে যাই। আমি কিছু সময় নীলের দিকে তাকিয়ে মনে মনে বলি, আমি জানি বন্ধু, তুই ইচ্ছে করে আমার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিস না, তবে আমিও দেখব তুই কতদিন লুকিয়ে রাখতে পারিস আমার থেকে। কিরে, কি ভাবছিস? চল ক্লাসে যাই। কিছু না, চল যাই। বলেই আমি আর আবির ক্লাসে চলে আসি। একটু পর স্যার ক্লাসে এসে লেকচার দিতে থাকে। ক্লাস শেষ করে স্যার চলে যায়। এক এক করে বাকি ক্লাসগুলো করে বাইরে এসে দেখি ম্যাম গেটের সামনে দাঁড়িয়ে আছে। আমি আবিরকে বলি, আচ্ছা আমি বাসায় গেলাম, একটু কাজ আছে। বলেই ম্যামের কাছে আসতেই ম্যাম বলে, আজকে সব ক্লাস করেছো? আমি সবসময় সব ক্লাস করি, শুধু কাল করে নেই। চলুন বাসায় যাওয়া যাক। আমার খুব ফুচকা খেতে ইচ্ছে করছে, চলো না ফুচকা খাই। ঠিক আছে চলুন তাহলে। বলেই ম্যামকে নিয়ে চলে আসি ফুচকার দোকানে। এরপর 2 প্লেট ফুচকা অর্ডার করলাম। একটু পর ফুচকা দিল, দুজনে ফুচকা খেতে লাগলাম। তখন আমি ম্যামকে বললাম, এবার বাসায় যাবেন নাকি আরও কিছু খাবেন ম্যাম? না, আর কিছু এখন খাবো না, চলো হাঁটতে হাঁটতে বাসায় যাই আজকে। কি বলছেন? বাসা এখান থেকে 20 মিনিটের রাস্তা, এত পথ হেঁটে যেতে পারবেন? খুব পারবো, আজ হেঁটে যেতে ইচ্ছে করছে। ঠিক আছে চলুন তাহলে হেঁটেই যাই। বলেই ম্যামকে নিয়ে হাঁটতে থাকি। রাস্তায় টুকটাক কথা বলতে বলতে বাসায় চলে আসি। বাসায় এসে ম্যাম আর আমি উপরে চলে আসি।
রুমে যেতে নিলে ম্যাম বলে, আজ ঘুরতে নিয়ে যাবে বিকেলে নীল? ঠিক আছে, আপনি রেডি হয়ে থাকেন। ম্যাম ঠিক আছে বলে মিষ্টি একটা হাসি দিয়ে চলে যায়। আমি আবারও ম্যামের হাসি দেখে ক্রাশ খেয়ে গেলাম। কিছু সময় পর সেখানে দাঁড়িয়ে থেকে রুমে এসে ব্যাগটা টেবিলে রেখে ওয়াশরুমে গেলাম গোসল করতে। আর গোসল করা শেষ করে রুমে এসে চেঞ্জ করে নিলাম। তারপর ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নেই। খাওয়া দাওয়া শেষ করে সোফায় এসে আম্মুর কোলে মাথা রেখে শুয়ে পড়ি। কিছু সময়ের মধ্যে সেখানেই ঘুমিয়ে পড়ি। বিকেলে ম্যামের ডাকে ঘুম ভেঙে যায়। এই নীল, ওঠো। আর কত ঘুমাবে? তুমি না আমাকে নিয়ে ঘুরতে যাবে বলেছো? আমি ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে তাকিয়ে দেখি আমি ম্যামের কোলে শুয়ে আছি। তখনই এক লাফে উঠে বসি আর বলি, আমি তো আম্মুর কোলে শুয়েছিলাম, আপনি কখন আসলেন এখানে? আন্টির কোলেই শুয়েছিলে। আঙ্কেল আন্টিকে নিয়ে বাইরে যাবে, তাই আমাকে ডেকে বলল তোমার পাশে বসতে। তুমি নাকি সোফায় ঘুমালে পড়ে যাও, তাই। কোথায় গিয়েছে আব্বু আম্মু? কিছু বলে গিয়েছে? আন্টির নাকি প্রেশারটা বেড়ে গেছে, তাই ডাক্তারের কাছে গেছে। কই, আম্মু তো আমাকে কিছুই বলল না। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি, আপনি গিয়ে রেডি হয়ে আসুন। ঠিক আছে, তুমিও চেঞ্জ করে নাও। একটা ব্ল্যাক শার্ট নয়তো পাঞ্জাবি পরো। আমি ঠিক আছে বলে রুমে এসে আব্বুকে কল করি। আব্বু কল রিসিভ করে বলে, কিরে নীল, কখন ঘুম থেকে উঠলি? এখনই। আম্মুর কি হয়েছে আব্বু? ডক্টর কি বলল? তেমন কিছু না, একটু প্রেশারটা বেড়ে গেছে, মেডিসিন নিয়েছি। ও আচ্ছা, তাহলে আম্মুকে নিয়ে বাসায় চলে আসো, আর আমি ম্যামকে নিয়ে একটু বাইরে যাচ্ছি। আচ্ছা, সাবধানে যাস, আর সন্ধ্যার আগে বাসায় চলে আসিস, কেমন? ঠিক আছে আব্বু, রাখি তাহলে। এমন করে তাকিয়ে আছো কেন? তাকিয়ে দেখছো চোখের পলকে পড়ছে না? আমি আনমনে বলে উঠি, তোমাকে দেখছি, চোখ সরাতেই পারছি না। আমার কথা শুনে ম্যাম বলে, আমাকে এমন করে দেখার কি আছে? শুনি। এবার আমি বাস্তবে ফিরি। একটু আগে ম্যামকে আনমনে কি বলেছি। ইস রে, ম্যাম এখন কি ভাবছে আমাকে নিয়ে? আমি মাথায় হাত দিয়ে চুলকাতে থাকি। ম্যাম মুচকি হেসে বলে, অনেক লজ্জা পাওয়া হয়েছে, এখন চলো। চলুন এবার যাওয়া যাক। বলেই দুজনে বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে আসি পার্কে। একটা বেঞ্চে বসে আছি দুজন মিলে, মাঝখানে নীরবতা। একটু পর নীরবতা ভেঙে ম্যাম বলল, কি নীল, আজকে কি চুপ করে থাকবে ঠিক করেছো নাকি? না, এমনটা কেন হবে? আচ্ছা আপনি বসুন, আমি বাদাম নিয়ে আসছি। বলেই আমি গিয়ে বাদাম নিয়ে এসে ম্যামকে বাদামের প্যাকেটটা দেই। তারপর দুজনে বাদাম খাচ্ছি। আমি ম্যামকে বলি, আচ্ছা ম্যাম, একটা কথা জিজ্ঞেস করি, যদি রাগ না করেন? আচ্ছা, রাগ করবো না, বলো কি বলবে। আচ্ছা, আপনার লাইফ পার্টনার কেমন চান? মানে মানে কেমন ছেলে আপনার পছন্দ? কেন হঠাৎ এই কথা জানতে চাইছো কেন? এমনি মানে ইচ্ছে হলো জানতে, কেমন ছেলে আপনার পছন্দ। তেমন করে এখনো ভাবিনি, তবে যে আমার লাইফ পার্টনার হবে তাকে অবশ্যই অনেস্ট হতে হবে আর আমাকে খুব ভালোবাসতে হবে। সে যদি আপনার থেকে জুনিয়র হয়, ধরুন যে কোনো জুনিয়র ছেলে আপনাকে পছন্দ করে আর সে আপনাকে প্রপোজ করলো, তখন কি করবেন? জানি না, তবে যদি সে আমাকে সত্যিই ভালোবাসে তবে ভেবে দেখব, কারণ ভালোবাসা কখনো ছোট বড় দেখে হয় না। এটা অবশ্য ঠিক বলেছেন। তা তোমার কেমন মেয়ে পছন্দ, সিনিয়র নাকি জুনিয়র? আমি তো ভেবে রেখেছি সিনিয়র একটা আপুকে বিয়ে করব। আব্বু আম্মুকে বলে রেখেছি, তাদের কোনো সমস্যা নেই। তোমার সিনিয়র আপুদের বুঝি ভালো লাগে? সবাইকে না, তবে একজনকে খুব ভালো লাগে, হয়তো আমি তাকে ভালোবাসি। তা কে সেই লাকি গার্ল যাকে তোমার মতো একটা কিউট ছেলে ভালোবাসে? তাকে বলেছো তুমি যে তাকে ভালোবাসো? না, এখনো বলিনি, তবে খুব দ্রুত বলবো। আর তাকে বলার আগে আপনাকে বলবো কে এসে।
ঠিক আছে, এখন বলো শুনি, কে সে লাকি গার্ল? আমি কিছু বলতে যাব, তখনই আবির কোথা থেকে এসে আমাকে বলল, আরে নীল, তুই এখানে? আর এটা বুঝি তোর ম্যাম? কেমন আছেন ম্যাম? জি ভালো আছি। আপনাকে তো ঠিক চিনলাম না, বাট কোথায় যেন আপনাকে দেখেছি মনে হচ্ছে। আজকে ভার্সিটিতে দেখা হলো। আমি নীলের বেস্ট ফ্রেন্ড আবির। তুই এখানে কি করে আবির? একটা কাজে আসছিলাম, এদিকে চলে যাচ্ছিলাম, তা তোকে দেখে আসলাম। বসবো আমি এখানে? আমরা তো এখন বাসায় চলে যাব, কাল কথা হবে ভার্সিটিতে। আজকে আসি কেমন? আর চলুন ম্যাম, বাসায় যাই এবার। বলেই আমি আর ম্যাম সেখান থেকে উঠে হাঁটতে থাকি। এদিকে আবির মনে মনে বলে, নীল বন্ধু, কতদিন এই মালকে আমার থেকে লুকিয়ে রাখবে তুমি? এই ফুলের সুবাস তো আমাকে নিতেই হবে। তোর ম্যামের ফিগার তো আমি পাগল হয়ে গেছি। শুধু কিছুদিন অপেক্ষা কর, তারপর আমি তোর ম্যামকে আমার করে নিব। কি হলো নীল? আমরা তো মাত্রই আসলাম, এখনই বাসায় চলে যাব? কোন নদীর পাড়ে যাব? আপনাকে একটা কথা বলি ম্যাম, আবির যদি কখনো আপনার সাথে কথা বলার চেষ্টা করে, ওকে এড়িয়ে চলবেন, ঠিক আছে? কেন, কি হয়েছে? এই ছেলেটা তো বললো ও নাকি তোমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড, বাট ও এখন আর আগের মতো নেই। ও অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। পরে এক সময় আপনাকে সব বলবো। ম্যাম ঠিক আছে বলল। এরপর একটা রিকশায় করে আমরা চলে আসি নদীর পাড়ে। অনেকটা সময় দুজনে ঘোরাঘুরি করে বাসায় চলে আসি। এভাবেই হাসি আর আনন্দে কেটে যায় 6 মাস। ম্যাম আর আমার মাঝে এখন ভালো একটা বন্ধুত্ব হয়েছে। আমি এখন ম্যামকে আর আপনি করে বলি না, তুমি করে বলি। সকালে নীলকে ডাক্তার রুমে গিয়ে দেখি এখনো ঘুমিয়ে আছে। এই ছেলেটা কত যে ঘুমাতে পারে বুঝি না, সারাদিন যে কি করে। আমি নীলের কাছে গিয়ে ওর মাথায় হাত রেখে ডাকতে থাকি, আই নীল, ওঠো, ভার্সিটি যাবে না? নীল ঘুমের মধ্যে আমার হাত ওর বুকে জড়িয়ে ধরে। আমি কিছু সময় মুগ্ধ নয়নে নীলের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকি। নীলা, তুমি কখন এলে? সেই কখন থেকে তোমাকে ডাকছি, ভার্সিটি যাবে না? আমি যাব না আজকে, একটু কাজ আছে, তুমি যাও প্লিজ। আর আব্বু যদি কিছু জানতে চায় তবে বলবে আজ আমার ক্লাস হবে না। আমি আঙ্কেলকে মিথ্যে বলবো কেন? প্লিজ, শুধু আজকের জন্য। তুমি না আমার বন্ধু, আর বন্ধুর জন্য ছোট্ট একটা মিথ্যা বলতে পারবে না? আগে বলো, কি এমন কাজ আছে তোমার যার জন্য আজ ভার্সিটি যাবে না? এটা তোমার জন্য সারপ্রাইজ, এখন বলা যাবে না। আমার জন্য কি এমন সারপ্রাইজ শুনি? বলে দিলে কি আর সারপ্রাইজ থাকলো? নীলা মুচকি হেসে ঠিক আছে বলে রুম থেকে চলে যায়। আসলে আজ নীলার জন্মদিন, তাই ওর জন্য একটা সারপ্রাইজ পার্টির আয়োজন করছি। আর আজকেই আমি আমার মনের কথা বলবো নীলাকে। আপনারা আবার নীলাকে কিছু বলে দিয়েন না, বললে কিন্তু খবর আছে, বলে দিলাম। এরপর উঠে ফ্রেশ হয়ে নিচে এসে সবাই একসাথে খাবার খেয়ে নিলাম। আর নীলা বাসা থেকে বের হতে গেলে আব্বু বলে, কি রে নীলামা, তুই একা যাচ্ছিস কেন? এই বাদর, তুই এখনো রেডি হসনি কেন? আজকে নীলের ক্লাস হবে না আঙ্কেল, তাই আমি একাই যাচ্ছি। ও আচ্ছা, তাহলে নীল একটা কাজ করো, নীলামাকে ভার্সিটি পৌঁছে দিয়ে আয়। রাস্তাঘাটের অবস্থা ভালো না, একা যেতে পারবে না। আচ্ছা আব্বু, আমি তাহলে নীলাকে পৌঁছে দিয়ে আসি। বলেই দুজন বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে উঠে পড়লাম। আর রিক্সায় উঠতেই নীলা বলল, এই প্রথম আমি মিথ্যা বললাম, তাও তোমার জন্য। তবে আর কখনো কিন্তু বলবো না, মনে রেখো। ঠিক আছে, আর বলতে হবে না। আমিও আজকের পর আর ভার্সিটি অফ দিব না। কথা বলতে বলতে ভার্সিটিতে চলে আসি। নীলাকে ভার্সিটিতে পৌঁছে দিয়ে আমি চলে আসি ফুলের দোকানে। কিছু ফুল আর লাল নীল সাদা রঙের আবির, আরও যা যা লাগবে সব কিছু নিয়ে বাসায় চলে আসি। এরপর আব্বু আম্মুকে এসে সব কিছু বলি। আব্বু আম্মু সব শুনে খুব খুশি হয়। আমি সব কিছু ছাদে নিয়ে রেখে দেই। এরপর রুমে এসে কিছু সময় আইপ্যাড নিয়ে ফ্রি ফায়ার গেম খেলতে খেলতে ঘুমিয়ে যাই। ক্লাস শেষ করে বের হয়ে আসতেই নীলের বন্ধু আবির একটা গোলাপ ফুল নিয়ে আমার সামনে এসে হাঁটু ভাঁজ করে বসে বলে, যেদিন প্রথম তোমাকে দেখেছি সেদিন থেকে আমার মনের কোণে তোমায় নিয়ে অনেক স্বপ্ন এঁকে রেখেছি। ভালোবাসি তোমাকে, উইল ইউ ম্যারি মি?
এই ছেলে, তোমার লজ্জা করে না? জুনিয়র হয়ে সিনিয়রকে প্রপোজ করছো? ভালোবাসি, এতে লজ্জার কি আছে নীলা? আর তুমি সিনিয়র বলে তোমাকে ভালোবাসা যাবে না, এটা কোথায় লেখা আছে? কোথায় কি লেখা আছে আমি জানি, আর কখনো আমাকে এসব কথা বলবা না। বলেই আমি সেখান থেকে চলে আসতে গেলে আবির পেছন থেকে আবার বলে, নীল কি এত সুখ দিয়েছে নাকি যে আমাকে পছন্দ হয় না? আমি কিন্তু নীলের চেয়ে বেশি। আবিরের কথা শুনে আমার রাগে মাথা গরম হয়ে যায়। আবিরের কাছে গিয়ে ঠাস করে ওর গালে থাপ্পড় দিয়ে বলি, রাস্কেল, নিচে যেমন সবাইকে তেমন ভাবিস, নিজের মা বোনের সাথে কি এইভাবে কথা বলিস? আজ বুঝতে পারছি নীল কেন আমাকে তোকে এড়িয়ে চলতে বলেছে। আর কখনো আমার সামনে আসলে থাপড়ে তোর মুখের নকশা চেঞ্জ করে দিব, বাজে ছেলে কোথাকার। এদিকে বলেই নীলা সেখান থেকে চলে যায়। আবির দাঁড়িয়ে রাগে কটমট করতে করতে মনে মনে বলে, তুই খুব বড় ভুল করেছিস নীলা। এই আবিরের গায়ে হাত তুলে তোর এমন অবস্থা করব, তুই কাউকে মুখ দেখানোর অবস্থায় থাকবি না। বলেই আবির রেগে মেগে সেখান থেকে চলে যায়। নীলা বাসায় আসে আর সোজা আমার রুমে চলে আসে। নীলার দিকে তাকিয়ে দেখি যে চোখ কেমন লাল হয়ে আছে। কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার, এমন লাগছে কেন? নীলা কিছু না বলেই দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমি কিছুটা ঘাবড়ে যাই আর বুক থেকে নীলার মাথাটা তুলে দু গালে হাত রেখে বলি, কি হয়েছে তোমার, কেউ কিছু বলেছে, বলো আমাকে। নীলা আবার আমাকে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে ভার্সিটিতে যা হয়েছে সব বলে। রাগে আমার মাথা গরম হয়ে যায়। কিন্তু আজ নীলার জন্মদিন, তাই কোনো রকম ঝামেলা করতে চাই না। তাই শান্ত কণ্ঠে নীলাকে বলি, আচ্ছা আমি দেখছি, তুমি কেঁদো না, যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো, তোমার জন্য আমি এখনো না খেয়ে আছি। কি, তুমি এখনো খাওনি? আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসছি। তুমি ফ্রেশ হয়ে রুমেই থাকো, আমি খাবার নিয়ে আসছি তোমার রুমে, ওকে? আর হ্যাঁ, আজ তোমাকে আমি নিজের হাতে খাইয়ে দেব। নীলা মুচকি হেসে মাথা নাড়িয়ে ঠিক আছে বলে চলে যায়। আমি নিচে গিয়ে এক প্লেটে দুজনের জন্য খাবার নিয়ে নীলার রুমের সামনে এসে দরজায় নক করতেই নীলা ভেতরে যেতে বলল। আমি রুমে গিয়ে দেখি নীলা চেঞ্জ করে বসে আছে। আমি হাত ধুয়ে নীলার সামনে বসতেই নীলা বলে, এক প্লেট কেন, তুমি খাবে না? এক প্লেটে দুজনের জন্য হবে না বুঝি, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, তুমি আমাকে খাইয়ে দাও। নীলা ঠিক আছে বলে আমাকে খাইয়ে দেয় আর আমি নীলাকে। খাওয়া শেষ হলে নীলা বলে, আমার খুব ঘুম পাচ্ছে, আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবে? ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি দিচ্ছি। এরপর নীলা শুয়ে পড়ে। আমি নীলার মাথার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। নীলা আমার দিকে কিছু সময় তাকিয়ে থেকে ঘুমিয়ে যায়। আর আমি নীলার কপালে চুমু দিয়ে রুম থেকে বের হয়ে আসি এবং দরজাটা বন্ধ করে দিয়ে চলে আসি ছাদে। ছাদে এসে ফুল আর ঝাড়বাতি দিয়ে পুরো ছাদটা ভালো করে সাজিয়ে ফেলি। এরপর আবির দিয়ে বড় করে হ্যাপি বার্থডে টু ইউ নীলা এটা লিখে দেয়ালে। কিছু বেলুন দিয়ে একটা টেবিল সাজিয়ে রাখি। সব কিছু করতে করতে রাত প্রায় 8টা বেজে যায়। হঠাৎ ছাদের সিঁড়িতে কারো পায়ের শব্দ শুনতে পাই, তাই তাড়াতাড়ি করে ছাদের গেটের সামনে এসে দেখি যে নীলা ছাদে আসছে। তাই আমি ছাদ থেকে বের হয়ে তাড়াতাড়ি করে গেটে তালা মেরে দেই। আর নীলা আমাকে ছাদে তালা দিতে দেখে বলে উঠল, তুমি ছাদের দরজা বন্ধ করছো কেন? আর সেই কখন থেকে তোমাকে খুঁজে যাচ্ছি, কোথায় ছিলে এতক্ষণ? ছাদে এখন যাওয়া যাবে না, একটু সমস্যা আছে, চলো নিচে যাই। কেন, এখন কি ছাদে যেতে বারণ আছে? আর তোমার হাতে এত রং কিসের? সব কিছু পরে জানতে পারবে, এখন চলো তো এখান থেকে। বলেই নীলার হাত ধরে নিচে চলে আসি। নিচে এসে দেখি নীলার আব্বু এসেছে, আমার আব্বুর সাথে কথা বলছে। আমি আঙ্কেলের সাথে কুশল বিনিময় করে গিয়ে হাত ধুয়ে এসে সবার সাথে কিছু সময় গল্প করলাম। আর তারপর সবাই একসাথে রাতের খাবার খেয়ে নিলাম। এখন ঠিক 11:50 বাজে। নীলার রুমের দরজায় নক করতেই নীলা ভেতরে যেতে বলল। আমাকে দেখে নীলা বলল, নীল, তুমি এই সময় কিছু বলবে? এখন কিছু বলার সময় নেই, আমার সাথে আসো তো। কোথায় যাব এখন সেটা বলবে তো? আগে এসো, তারপর বলছি।
বলেই নীলার হাত ধরে ছাদে চলে আসি। নীলা ছাদের পরিবেশ দেখে বলে, 2 বছর পর। আজ 2 বছর পর জেল থেকে বের হয়েছি। এই 2 বছরে আব্বু আম্মু মাঝে মাঝে এসে দেখা করে গিয়েছে, কিন্তু নীলা একবারও আসেনি। তবে আব্বু আম্মুর থেকে সবসময় নীলার খবর নিতাম। নীলা নিজেকে রুমে বন্দি করে রাখে সবসময়, কারো সাথেই নাকি তেমন কথা বলে না। জেলখানা থেকে বের হতেই আম্মু দৌড়ে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আব্বু পাশে দাঁড়িয়ে নীরবে চোখের পানি ফেলছে। এদিকে আম্মু বলে, আজ 2 বছর পর তোকে এই বুকে পেয়ে আমার বুকটা শীতল হয়ে গেছে বাবা। নীলা কেমন আছে আম্মু? এখনো কি নিজেকে ঘরবন্দি করে রাখে? কারোর সাথেই কথা বলে না সেদিনের পর থেকে। সব কথা পরে হবে, এখন বাসায় চল। আব্বু, নীলাদের বাসায় যাব আগে। নীলাকে কতদিন দেখি না। আচ্ছা, কাল যাব নীলাদের বাসায়, এখন আগে বাসায় চল। না আব্বু, আমি আজকে নীলাকে বিয়ে করতে চাই। কি বলছিস তুই? নীলা ধর্ষিতা জেনেও তুই বিয়ে করতে চাইছিস? হ্যাঁ আম্মু, চাইছি। তোমাদের কোনো আপত্তি আছে? না বাবা, আমাদের কোনো আপত্তি নেই। তোর কথা শুনে আজ গর্ভে বুকটা ভরে যাচ্ছে। ঠিক আছে, চল আমরা নীলাদের বাসায় গিয়ে আজই নীলার আর তোর বিয়ের দিন ঠিক করব। আমি ঠিক আছে বলে আব্বু আম্মুর সাথে করে গাড়িতে উঠে নীলাদের বাসায় রওনা দেই। আমাদের সমাজের মানুষগুলো কতটা আজব! একটা ধর্ষিতা মেয়েকে দেখলে ছি ছি করে, অথচ বিয়ের আগে কত মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে রুম ডেট করে। তারা ঠিকই বুক ফুলিয়ে সমাজে চলাফেরা করে। আর কত ছেলে তো আছে যারা বিবাহিত মেয়েদের নিয়ে পালিয়ে যায়, তাদের দিকে কেউ আঙুল তোলে না। কিন্তু একটা জানোয়ার একটা অসহায় মেয়ের সর্বনাশ করলে তার দিকে ঠিকই আঙুল তোলে। নিজেদের চিন্তাভাবনা বদলান, দেখবেন সমাজ এমনি বদলে যাবে। কিছুক্ষণ পর নীলাদের বাসার সামনে এসে গাড়ি থামে। আব্বু, আমি, আম্মু নীলাদের বাসার দরজার সামনে দাঁড়িয়ে আছি। আব্বু কলিং বেল দিতেই নীলার আব্বু এসে দরজা খুলে আমাকে দেখে বলে, আরে নীল বাবা, কেমন আছো তুমি? কতটা শুকিয়ে গেছো, এসো ভিতরে এসো। নীলা কোথায় আঙ্কেল? সেদিনকার ঘটনার পর অনেকবার সুইসাইড করার চেষ্টা করেছে। অনেক কষ্টে বুঝিয়ে এই পথ থেকে ফিরিয়ে আনতে পারলেও ঘর থেকে বের করতে পারেনি। সবসময় রুমেই নিজেকে আবদ্ধ করে রাখে। আমি দেখছি আঙ্কেল। আর আব্বু, তুমি কাজে নিয়ে এসো। আমি আজকেই নীলাকে বিয়ে করব। আমার কথা শুনে নীলার আব্বু বলে, কি বলছো বাবা? তুমি সব জেনেও? হ্যাঁ আঙ্কেল, আমি সব কিছু জেনেই বলছি। আমি নীলাকে ভালোবাসি। এসব আমার আর নীলার মাঝে কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। নীলার আব্বু আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলে, সত্যি বাবা, তোমার বাবা মা খুব ভাগ্য করে তোমার মতো ছেলে পেয়েছে। আপনারা বিয়ের ব্যবস্থা করুন আঙ্কেল, আমি নীলাকে নিয়ে আসছি। বলেই নীলার রুমে চলে যাই। গিয়ে দেখি নীলা শুয়ে আছে। নীলা, কেমন আছো? নীলা আমার কণ্ঠ শুনতে পেয়েই উঠে আমার দিকে তাকিয়ে আমাকে দৌড়ে এসে জড়িয়ে ধরে এবং কান্না করে দেয়। আমি নীলাকে আমার থেকে ছাড়িয়ে নিয়ে কপালে চুমু দিয়ে চোখের পানি মুছে দিয়ে বলি, আর কত কাঁদবে? চোখের পানি এখনো শেষ হয়নি। এই 2 বছরেও তোমার চোখের পানি শুকায়নি। তুমি কবে ছাড়া পেলে নীল? আজই। আচ্ছা, একবারও কি আমাকে দেখতে ইচ্ছে হয়নি তোমার? হয়েছে রোজ, হয়েছে, কিন্তু নিজের এই অপবিত্র শরীর নিয়ে সমাজের মানুষের সামনে কি করে যেতাম? আমার নীলা কখনো অপবিত্র হতে পারে না। চলো আমার সাথে। কোথায় যাব? আজ আমরা বিয়ে করব। পাগল হয়ে গেছো তুমি? একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করবে তুমি? আমার জন্য সমাজের সবার কাছে তোমার মাথা হেট হয়ে যাবে। আর তাছাড়া তোমাকে দেবার মতো কিছুই নেই আমার কাছে। আমি তোমার দেহকে নয় নীলা, আমি তোমাকে ভালোবেসেছি। আর রইল সমাজের কথা, এই সমাজকে আমি মানি না। যেই সমাজে একজন পতিতা মাথা উঁচু করে চলে আর একটা ধর্ষিতা মেয়ের দিকে আঙুল তোলা হয়। আমি পারবো না নীল, তুমি চলে যাও। আমার চোখের দিকে তাকিয়ে বলো তুমি যে তুমি আমাকে ভালোবাসো না। শুধু একবার বলো, আমি চলে যাব।
নীলা আমাকে ছেড়ে দিয়ে উল্টো পাশ হয়ে চোখের পানি ছেড়ে দেয়। আমি নীলার কাছে গিয়ে আমার দিকে ঘুরিয়ে চোখের পানি মুছে দিয়ে বলি, আমি আমার উত্তর পেয়ে গিয়েছি, এবার রেডি হয়ে নাও, আমরা আজই বিয়ে করছি। কিন্তু নীল এটা কি করে? আর কিছু বলার আগেই আমি নীলার ঠোঁটের সাথে আমার ঠোঁট মিশিয়ে দেই। 5 মিনিট পর ছেড়ে দিয়ে বলি, এখনো বলবে যে আমাকে বিয়ে করবে না? নীলা কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরে। আমিও শক্ত করে নীলাকে আমার বুকের সাথে জড়িয়ে ধরি। বেশ কিছু সময় দুজন একে অপরকে জড়িয়ে ধরি। তারপর আমি নীলার হাত ধরে নিচে আসতেই আম্মু নীলার কাছে এসে কপালে চুমু দিয়ে বলে, আয় মা, বস এখানে। নীলা আম্মুর সাথে গিয়ে বসে পড়ে। একটু পর আব্বু আর আঙ্কেল কাজে নিয়ে আসলে আমাদের বিয়ে পড়ানো হয়। কাজে বিয়ে পড়িয়ে চলে যায়। কিছু সময় পর নীলাদের বাসা থেকে আমাদের বাসায় চলে আসি। নীলা আম্মুর সাথে নিচে বসে আছে। আমি ওয়াশরুমে চলে যাই গোসল করতে। চলুন জেনে আসি 2 বছর আগে কি এমন হয়েছিল যার জন্য আমি জেলে গিয়েছিলাম। 2 বছর আগে নীলা ছাদের পরিবেশ দেখে খুশিতে আমাকে জড়িয়ে ধরে বলে, তুমি জানলে কি করে আজ আমার জন্মদিন? আমার হবু বউয়ের জন্মদিন, আর আমি জানবো না? কে তোমার হবু বউ? আমি পকেট থেকে একটা রিং বের করে নীলার সামনে হাঁটু ভাঁজ করে বসে ফিল্ম স্টাইলে বলা শুরু করি, তোমাকে দেখার পর হারিয়ে গিয়েছে আমার চোখের ঘুম। আমার নিঃশ্বাস প্রশ্বাসে এখন শুধু তোমারই ছোঁয়া। আমি সেই চাঁদ যার তুমি ছাড়া আর কোনো আকাশ নেই। আমার প্রতি মোনাজাতে শুধু তুমি। তুমি আমার প্রতি বইয়ের পাতার প্রতিটি শব্দ। তুমি আমার সুখের আশা, তাই চাই না কখনো তোমার থেকে দূরে যেতে। আই লাভ ইউ নীলা, উইল ইউ ম্যারি মি? নীলা আমার সামনে বসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, তোমায় ভালোবাসার দায়ে পাপ যদি হয়, পায়ে পায়ে মাখিব পাপ সারা গায়ে। কোনো পুণ্য খুঁজি না, তোমায় ভালোবাসা ছাড়া আমি আর অন্য কিছুই বুঝি না। আমিও যে তোমার প্রেমেই অন্ধ, বুঝি না আর ভালো মন্দ। তোমার ভালোবাসার পানি ছাড়া অন্তত আমার ভিজবে না অন্তর। সব দরজা বন্ধ হলেও ক্ষতি নেই তোমার দরজা খোলা থাকলে। মরার মতো বেঁচে থাকবো মন থেকে তুমি ভুললে। থাকলে তোমার বুকের মাঝে মনটা থাকে মহা আনন্দে। তুমি ছাড়া আমিও বাঁচব না। আই লাভ ইউ টু নীল, অ্যান্ড ইয়েস আই উইল ম্যারি ইউ। আমিও নীলাকে শক্ত করে জড়িয়ে ধরি আমার বুকের সাথে। কিছু সময় এভাবে থাকার পর আমি নীলাকে রিং পরিয়ে দিয়ে হাতে কিস করি। এরপর আব্বু আম্মু আঙ্কেল সবাই হাততালি দিতে দিতে বের হয়ে আসে। নীলা সবাইকে দেখে লজ্জায় লাল হয়ে যায়। তখন আম্মু বলে, বাহ, আমাদের ছাড়াই এরা নিজেদের বিয়ে ঠিক করে ফেলেছে। আম্মু তোমরা তো সবই জানো, তাও এসব বলছো? নীলা আমার কানের কাছে এসে ফিস ফিস করে বলে, আব্বু আঙ্কেল আন্টি এতক্ষণ এখানেই ছিল। এখানেই ছিল ম্যাডাম। নীলা লজ্জা পেয়ে আমার বউকে মুখ লোকায়। এরপর সবাই একসাথে নীলাকে উইশ করে কেক কেটে সবাই সবাইকে খাইয়ে দেয়। আব্বু আম্মু আঙ্কেল কিছু সময় থেকে তারপর তারা চলে যায়। আমি নীলাকে এক হাত ধরে টেনে আমার বুকের সাথে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলি, আজ থেকে বাকিটা জীবন ভালোবেসে মিশে রবে আমাদের দুটি মন। তাই থাকবে। আর আমার এক্সাম শেষ হলে আমরা বিয়ে করে নেব। আমার বউয়ের দেখছি আদর খাবার জন্য আর তর সইছে না। নীলা মুচকি হেসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আর বেশ কিছু সময় আমরা ছাদে থাকি। তারপর নিচে চলে আসি। নীলা ওর রুমে চলে যায় আর আমি আমার রুমে এসে শুয়ে পড়ি। মাত্র রুমে এসে চেঞ্জ করব তখনই নীলার নাম্বার থেকে SMS আসে, একটু ছাদে এসো তো, কথা আছে। আমি মুচকি হেসে রুম থেকে বের হয়ে ছাদে গিয়ে কাউকে দেখি না। হঠাৎ ছাদের গেট বন্ধ করার আওয়াজে পেছনে তাকিয়ে দেখি আবির রাগে লুকিয়ে আমার দিকে তাকিয়ে আছে, আমার দিকে এগিয়ে আসছে। আবির, তুমি এখানে? আর এভাবে আমার কাছে আসছো কেন? তোর খুব অহংকার তাই না নীল? তুই আমার ভালোবাসা ফিরিয়ে দিয়েছিস?
আজ তোর এমন অবস্থা করব, দেখি ওই নীল আর তোর এই মুখটা দেখি কি করে। প্লিজ আবির, আমার এত বড় সর্বনাশ করো না। আমি তোমার কাছে আমার ইজ্জত ভিক্ষা চাই। হা হা হা, আমি তোমার ইজ্জত নেব না সোনা, একটু। বলেই আবির পশুর মতো ঝাঁপিয়ে পড়ে নীলার ওপর। নীলা হাজারো চেষ্টা করে আবিরের শক্তির সাথে পেরে ওঠে না। আবির নিজের শরীরের চাহিদা মিটিয়ে একপাশে বসে বসে সিগারেট খাচ্ছে। নীলা নিজের ষাঁড়ের আঁচল বুকে জড়িয়ে কান্না করছে। আমি শুয়ে আছি, কিন্তু কিছুতেই যেন ঘুম আসছিল না। নীলার সাথে কথা বলার জন্য মনটা ছটফট করছে। তাই উঠে লাইট অন করে মোবাইল খুঁজতে লাগলাম, কিন্তু মোবাইল রুমে নেই। হঠাৎ মনে পড়লো মোবাইল তো ছাদে রেখে এসেছি। তাই রুম থেকে বের হয়ে ছাদের দরজা খুলতে গেলে দেখি ছাদ বন্ধ। এর মধ্যেই নীলার কান্নার আওয়াজ শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। কয়েকটা লাথি মারতেই দরজা ভেঙে যায়। ছাদে এসে যা দেখি, আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আবির নীলার পাশে বসে সিগারেট খাচ্ছে। ওর গায়ে কোনো পোশাক নেই, শুধু একটা শর্ট প্যান্ট ছাড়া আর কিছুই নেই। নীলা ওর ষাঁড়ের আঁচল বুকে জড়িয়ে কান্না করছে। এদিকে আবির আমাকে দেখে পালানোর চেষ্টা করলে ওর বুকে এক লাথি মেরে ওকে ফেলে দিয়ে আশেপাশে তাকিয়ে একটা রড হাতে নিয়ে ইচ্ছে মতো আবিরকে মারতে থাকি। মারতে মারতে আবিরের নাক মুখ থেকে রক্ত বের করে ফেলি। আবিরের শরীর ফেটে রক্ত পড়ছে। চেঁচামেচি শুনে সবাই ছাদে এসে দেখে এই অবস্থা। আম্মু গিয়ে নীলাকে ধরে বুকে জড়িয়ে নেয়, আর নীলা আম্মুকে জড়িয়ে ধরে কান্না করছে। আমি এখনও আবিরকে মেরেই চলেছি। তারপর ওর চুল ধরে বললাম, তোকে নিজের বন্ধু ভেবেছিলাম, আর তুই আমার কলিজায় হাত দিয়েছিস। আজ আমি তোকে জানে মেরে ফেলব। নীল, আমার ভুল হয়ে গেছে, আমাকে এবারের মতো মাফ করে দে। আমার নীলাও তোর কাছে মাফ চেয়েছিল, তুই মাফ করেছিলি। আজ আমি তোর শরীরের চাহিদা সারা জীবনের মতো শেষ করে দিব। মরে গেছে, ও আর কত মারবি? ওর কত বড় সাহস আব্বু! ও আমার কলিজায় হাত দিয়েছে, আমি ওকে কেটে টুকরো টুকরো করে ফেলব। আমি মেরেছি অফিসার। আপনাদের খবর দিল কে অফিসার? আমি দিয়েছি, কিন্তু বুঝতে পারিনি নীল যে জানোয়ারের বাচ্চাটাকে মেরে ফেলবে। এরপর পুলিশ আবিরের লাশ নিয়ে যায় আর আমাকে ধরে নিয়ে যায়। আমি যাওয়ার সময় নীলাকে বলি, আমার জন্য অপেক্ষা করো, আমি ফিরে আসব, আর এই তোমার জীবনের কলঙ্ক আমি আমার ভালোবাসা দিয়ে মুছে দেব। এরপর আমাকে জেলে নিয়ে যায়। কিছুদিন পর কোর্টে চালান করে দিলে জজ সাহেব সব শুনে আমাকে 2 বছরের শাস্তি দেয়। আর এই 2 বছরে প্রায় অনেকবার নীলা সুইসাইড করার চেষ্টা করেছে। বর্তমান একটু পর ফ্রেশ হয়ে এসে দেখি নীলা রুমে বসে আছে, আর আম্মু নীলাকে চেঞ্জ করেই একটা লাল বেনারসি পরিয়ে দিচ্ছে। আমি নীলার পাশে বসে ওর 2 গালে হাত রেখে বলি, আমার বউটাকে দেখতে যে পরীর মতো লাগছে সেটা কি সে জানে? নীলা আমার কথায় লজ্জা পেয়ে আমাকে জড়িয়ে ধরে। কিছু সময় পর খেয়াল করি নীলা কান্না করছে। আমার বুক থেকে তুলে চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু দিয়ে বলি, একদম কান্না করবে না। অতীতে কি হয়েছে না হয়েছে সেসব ভেবে আর নিজেকে কষ্ট দিও না। আজ থেকে আমরা নতুন করে আমাদের জীবন শুরু করব, আর তার জন্য আমি এখন আবার আমার বউকে প্রপোজ করব। আমার বউ রাজি হবে তো? নীলা চোখের পানি মুছে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তারপর আমি ব্যালকনিতে গিয়ে একটা ফুল ছিঁড়ে এনে নীলাকে দাঁড় করিয়ে ওর সামনে হাঁটু ভাঁজ করে বসে বলতে শুরু করি, তুমি জীবনের রং ছুঁয়ে ভালোবেসে দেখো একবার। আমি সুখ হয়ে কাছে এসে মুছে দেব কান্না তোমার। আমার এই বুকে তোমারই নাম লিখে রেখেছি, দেখো না একবার। ভুলেই আড়ালে কখনো হারালে আমি বাঁচব না কিন্তু আর। তুমি ফাগুনের আলো হয়ে এই হাতে রাখো যদি হাত, আমি আধারে বাঁধ ভেঙে দিব স্নিগ্ধ প্রভাত। ভালোবাসি শুধুই তোমাকে, আর সারা জীবন বাসব। তুমি দেবে কি সারা আমার ভালোবাসায়? নীলা আমার সামনে বসে কান্না করতে করতে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, ভালোবাসা তোমার মতো এমনই তো হয়। এই মায়াতে একটা জীবন কোনো কিছুই নয়।
অল্প ছুঁয়ে গল্প হয়ে আমি তুমি ময়, থেকো পাশে ভালোবেসে এমনই সব সময়। কারণ ছাড়াই মনটা আমার তোমার কাছে থাকতে চায়, যতটা সময় বাঁচবে জীবন হাঁটবো তোমার পায়ে পায়ে। তুমি এলে তাই ইচ্ছে সাজাই, খুশিতে ভাসে আমার দিন। বোঝাই কি করে যাবো মরে, তুমি ছাড়া বাঁচা আমার জন্য সত্যি কঠিন। আমিও যে তোমাকে আজও ভালোবাসি নীল। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে থাকে বেশ কিছু সময়। এরপর আমি নীলাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিয়ে ওর পাশে শুয়ে কপালে চুমু দিতেই নীলা কেঁপে ওঠে। ধীরে ধীরে 4 ঠোঁট এক করে দেই। এরপর নীলার ঘাড় থেকে চুলগুলো সরিয়ে মুখ গুজে দেই ওর ঘাড়ে। নীলা আমার প্রতিটি ছোঁয়ায় কেঁপে ওঠে। ধীরে ধীরে দুজন হারিয়ে যাই রঙিন এক স্বপ্নে। কিছু সময় পর নীলা আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। আমি নীলার কপালে চুমু দিয়ে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি নীল আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কাল রাতের কথা মনে হতেই চোখে লজ্জা আর ঠোঁটে হাসি চলে আসে। কিছু সময় নীলকে জড়িয়ে ধরে থেকে উঠে ওয়াশরুমে চলে যাই। দুষ্টুমি হচ্ছে তাই না? এখন যদি আমি আবার গোসল করার ব্যবস্থা করি তাহলে কি হবে শুনি? একদম না, এখন আবার আমি গোসল করতে পারবো না, প্লিজ ছাড়ো। সবাই উঠে গেছে, কেউ চলে আসবে। এখন এখানে কে আসবে শুনি? সবাই জানে আজ আমরা এত সহজে রুম থেকে বের হব না। শখ কত! এত লুচু হয়ে গেছো কেন তুমি? আমার বউ আর আমি তার সাথে লুচুগিরি না করলে কার সাথে করব শুনি? ইচ্ছে তো করছি দরজার বাইরে একটা ব্যানার লাগিয়ে দেই আর তাতে লিখে দেই যে 7 দিনের জন্য লকডাউন। সত্যি সত্যি লুচু হয়ে গেছো, শুধু পচা কথা বলে। এখন ছাড়ো, উঠে ফ্রেশ হয়ে নাও। আগে আমার মর্নিং কিসটা দিয়ে দাও। সারা রাত যা করেছো তাতে হয়নি বুঝি? এতে কিছু হয় নাকি? এত কিউট বউ আমার, ইচ্ছে তো করে সব সময় আদর করি। তোমার মুখে কিছু আটকায় না তাই না? আমি অন্য কাউকে কিছু বলছি না যে আটকাবে, আমি আমার বউকে বলছি। এখন আর কথা না বাড়িয়ে আমার পাওনাটা দিয়ে দাও। নীলা আমার গালে চুমু দিয়ে বলে, এবার হয়েছে, এখন উঠো। এটা কি দিয়েছ? মানে আমি কি 5 বছরের ছোট বাচ্চা নাকি যে গালে চুমু দিচ্ছ? বলেই নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে 4 ঠোঁট এক করে দিলাম। একটু পর ছেড়ে দিতেই নীলা আমার বুকে মাথা রেখে শুয়ে থাকে। কিছু সময় দুজন এভাবেই থাকলাম। তারপর নীলা আমার উপর থেকে উঠে ড্রেসিং টেবিলে আয়নার সামনে গিয়ে বসে এবং চুল মুছতে থাকে। আমি নীলার কাছে গিয়ে কপালে চুমু দিয়ে উঠে ফ্রেশ হতে চলে যাই। আর ফ্রেশ হয়ে এসে দেখি বউ আমার রুমে নেই। তারপর চেঞ্জ করে সিঁড়ির কাছে আসতেই শুনতে পাই যে পাশের বাসার আন্টিরা আম্মুকে কিছু বলছে আর নীলা মাথা নিচু করে কান্না করছে। পাশের বাসার আন্টিরা বলছে, এটা কি করলেন নাজমা আপা? একটা ধর্ষিতা মেয়েকে আপনার ছেলের বউ করে আনলেন। মানুষের সামনে তো মাথা নিচু হয়ে গেল আপনাদের। আপনার ছেলের এখন ছোট মানুষ, ও বলল আর আপনিও সেটাই করলেন। এখন সমাজের মানুষের সাথে চলবেন কি করে? এখনও সময় আছে, এই মেয়ের সাথে নীলের ডিভোর্স করিয়ে দেন। নীলা চোখের পানি ফেলেই যাচ্ছে মাথা নিচু করে। আমি সিঁড়ি থেকেই বলে উঠি, আরে আন্টি, আপনি ঠিকই বলেছেন, ভুল হয়ে গেছে আমার, তাই না? আমার কথা শুনে সবাই আমার দিকে তাকায়। আম্মু মনে মনে বলে, এরা আজ গেল, পাশ খাওয়ার জন্য রেডি হয়ে যাও। বাবা, ভুল তো করেছো, সেই ভুলটা এখন শুধরে নাও, এটাই তোমার জন্য ভালো। নীলা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি একবার নীলার দিকে তাকিয়ে আন্টিদের বলি, আপনাদের মতো বাজে মহিলাদের এই বাসায় ঢুকতে দেওয়াটাই সবচেয়ে বড় ভুল। নীল, এটা কেমন ব্যবহার? আমরা তোমার গুরুজন, এটা ভুলে যেও না। গুরুজন বলেই আমার ওয়াইফকে এতগুলো বাজে কথা বলার পরেও এখনও এখানে দাঁড়িয়ে আছেন, নয়তো এতক্ষণে আপনাদের ঠিকানা হতো হসপিটালের বেডে। চলনে বলে ছাকনির গায়ে নাকি ফুটো। কি বলতে চাও তুমি নীল? বলতে অনেক কিছু চাই, সো একজন একজন করেই বলি। রহিমা আন্টি,
আপনার মেয়ে যেন কি করেছিল? ও হ্যাঁ, মনে পড়েছে। তার বয়ফ্রেন্ডের সাথে এক বন্ধুর বাসায় হাতে নাতে ধরা পড়েছে নষ্টামি করতে গিয়ে। কই, তাতে তো আপনার মাথা নিচু হয়নি। এমনকি আপনার মেয়েরও না, সবার সামনে দিয়ে তো একদম দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আমার কথা শুনে রহিমা আন্টি মাথা নিচু করে ফেলে। এরপর সালেহা আন্টির কাছে গিয়ে বলি, সালেহা আন্টি, আপনার ছেলে তো একটা বিবাহিত মেয়ে নিয়ে এসেছে। না না, মেয়ে নয়, মহিলা, তাও আবার 3 বাচ্চার মাকে নিয়ে পালিয়ে এসেছিল। কই, আপনার তো তখন কিছুই হয়নি। আপনি আর আপনার ছেলে তো কোমরে আঁচল গুজে সবার সাথে ঝগড়া করেছেন আর বলেছেন কি, আমার ছেলে আমি বুঝবো, তোমরা কে বলার। আমার কথা শুনে সালেহা আন্টিও মাথা নিচু করে ফেলে। এরপর আমিনা আন্টির কাছে গিয়ে বলি, আমিনা আন্টি, আপনার মুখে অন্তত এই কথাগুলো মানায় না। মেয়ের বয়ফ্রেন্ডের সাথে একই রুমে কিসব জানি করতে গিয়ে আপনার স্বামীর কাছে ধরা পড়েছিলেন, আর আপনার জন্য আপনার মেয়ে গলায় দড়ি দিয়ে মারা গেল। কই, তারপরও তো আপনি সবার সামনে এই নোংরা মুখটা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আপনার লজ্জা করে না? নীল, হয়ে গেছে, এবার ছেড়ে দে। আর বললে এখানেই স্ট্রোক করে মারা যাবে। আম্মু, এই নোংরা মহিলাগুলো তোমার সামনে নীলাকে এতগুলো কথা বলল, তুমি কিছু বললে না কেন? আমি বলতেই যাচ্ছিলাম, তখন তোকে সিঁড়িতে দেখলাম, তাই ভাবলাম তুই একটু ধুয়ে দে। আমি নীলার কাছে গিয়ে ওর চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু দিতেই নীলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। তখন আমি বলি, কেউ এসে কিছু বললেই কাঁদতে হবে? তাদের কথার জবাব দিতে পারো না? আর এই ইতিহাস সৃষ্টিকারী মহিলারা এখন এখানে দাঁড়িয়েছেন কেন? ফুটেন এখান থেকে, আর ভুল করেও আমাদের বাসার আশেপাশে যেন না দেখি। আমার কথা শুনে সবাই মাথা নিচু করে চলে যায়। আম্মু আমার কাছে এসে বলে, আজ তুই এই মহিলাগুলোকে উচিত শিক্ষা দিয়েছিস। সারা জীবন আমার নীলামায়ের পাশে এভাবেই থাকিস। তুই থাকলে আমার মেয়ের মাথা কখনোই নিচু হবে না। আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত নীলার মাথা আমি কখনো নিচু হতে দেব না আম্মু। আচ্ছা, এবার আয়, খাবার খেয়ে নে। এরপর 3 জন বসে পড়ি খাবার টেবিলে। আব্বু স্কুলে চলে গিয়েছে। নীলা প্লেটে খাবার নিতে গেলে আমি ওর কাছ থেকে প্লেটটা নিয়ে আমার দিকে ঘুরিয়ে বসিয়ে নিজ হাতে খাইয়ে দিচ্ছি। আম্মু এটা দেখে মুখ টিপে হাসছে। নীলা লজ্জা পেয়ে মাথা নিচু করে খাচ্ছে। তখন আমি বললাম, শুধু কি আমার হাতে খাবে? আমাকে খাইয়ে দিবে না? দিচ্ছি। এরপর নীলা আমাকে আর আমি নীলাকে খাইয়ে দিচ্ছি। খাওয়া শেষে আমি সোফায় এসে বসে আছি। নীলা আম্মুর কাজে সাহায্য করছে। আম্মু বারণ করেছে অনেকবার, কিন্তু ম্যাডাম কথা শোনার পাত্রী নয়। সে আম্মুকে সাহায্য করবেই করবে। তারপর এদিকে আমি বসে বসে এনটিভিতে সাকিব খানের প্রিয়া আমার প্রিয়া ছবিটা দেখছি। একটু পর কলিং বেল বেজে উঠল। গিয়ে দেখি যে নীলার আব্বু এসেছে। ওনার পা ছুঁয়ে সালাম করলাম। শ্বশুর মশাই আমার মাথায় হাত রেখে বলে, বেঁচে থাকো বাবা, কেমন আছো? আমি ভালো আছি বাবা, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি বাবা। এরপর নীলার আব্বুকে নিয়ে ভেতরে আসতেই নীলা ওর আব্বুর কাছে এসে জড়িয়ে ধরে বলে, কেমন আছো আব্বু? আমি ভালো আছি মা, তুই কেমন আছিস? নীলের মতো স্বামী যার আছে সে কি কখনো খারাপ থাকতে পারে আব্বু? এরপর আম্মু এসে কুশল বিনিময় করে বলে, আসুন বিয়াই মশাই, নাস্তা করবেন। না বিয়ান, আমি মাত্র নাস্তা করে এসেছি। মেয়েকে দেখতে ইচ্ছে করতেছিল, তাই চলে এলাম। এখনই চলে যাব আবার। মাত্রই তো এলে আব্বু, আবার এখনই চলে যাবে? অফিসে একটা মিটিং আছে মা, তোকে দেখা হয়ে গেছে, এবার যেতে হবে। সাবধানে থাকিস। আর নীল বাবা, আমার মা মরা মেয়েটাকে তুমি দেখে রেখো। আপনি নীলার জন্য কোনো চিন্তা করবেন না বাবা, আমি ওকে আগলে রাখবো। সেটা আমি জানি বাবা, সেই জন্যই আমি নিশ্চিন্তে আছি। তোমার মতো জামাই থাকতে আমার মেয়ের কোনো সমস্যাই হবে না। এরপর নীলার আব্বু আরও কিছু সময় কথা বলে চলে যায়।
সব কিছু গোছানো হয়ে গেলে আমি নীলাকে নিয়ে রুমে চলে আসি। রুমে এসে নীলাকে ঘুরিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলি, কোথাও ঘুরতে যাবে আজ? যাব। কোথায় নিয়ে যাবে? কোনো এক রোমান্টিক জায়গায়, যেখানে পরিবেশ থাকবে নীরব নিস্তব্ধ। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। বলো, কি জানতে চাও? এত ভালোবাসো কেন আমায়? কারণ এক জীবনে মনের মানুষ একজনই তো হয়। তুমি আমার সেই প্রিয়জন, মিথ্যা কথা নয়। আশেপাশে থাকো যদি, বুকে বহে সুখের নদী। কখনোই ভালোবাসার হবে না তো ক্ষয়। অনুভবে আকাশ খুলে তোমায় দেখতে চাই। বুকের ভিতর তোমার নামে সাজানো আছে এক পৃথিবী। যত ভালোবাসি তোমায় মনে হয় কম হয়ে যায়। নীলা ঘুরে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, তোমায় ছাড়া শূন্য আমি, কিছুই নেই চাওয়ার আর। জীবনের শেষ নিঃশ্বাসটুকু নিতে চাই তোমার বুকে মাথা রেখে। তোমার মুখের একটু হাসি হয়ে ওঠে আমার সুখের সকল কারণ। আমার মন খারাপের ওষুধ হয়ে সারাও তুমি সব অসুখ। রাতকে যদি ভুলে যায় কালো, দিনকে যদি ভুলে যায় আলো, তবু আমি এইভাবেই থাকবো সারা জীবন তোমার বুকে। এরপর দুজন দুজনকে শক্ত করে কিছু সময় জড়িয়ে ধরে থাকি। বিকেলে নীলা আয়নার সামনে বসে রেডি হচ্ছে। আমি গিয়ে নীলাকে আমার দিকে ঘুরিয়ে বলি, আমি থাকতে আমার বউ কেন কষ্ট করছে? তা আমার বরটা এখন কি করবে শুনি? তোমার বর এখন তোমাকে নিজ হাতে সাজিয়ে দেবে। নীলা মুচকি হেসে ঠিক আছে বলে। এরপর আমি নীলাকে সাজিয়ে দেই। দুজনে ম্যাচিং করে ড্রেস পরেছি। আম্মুর কাছে বলে নীলাকে নিয়ে চলে আসি একটা নদীর পাড়ে। পরিবেশটা খুব নীরব আর নিস্তব্ধ। নীলাকে সামনে বসিয়ে আমি ওর পিছনে বসে পিছন থেকে জড়িয়ে ধরে বসি। নীলা আমার বুকের সাথে ওর পিঠ ঠেকিয়ে বসে আমার হাত শক্ত করে ধরে বসে থাকে। একটু পর নীলা বলে, আচ্ছা, আমরা যদি এখন বেবি নেই তাহলে কেমন হবে? খুব ভালো। আমাদের কোল জুড়ে একটা বেবি আসবে, যে ছোট ছোট হাত দিয়ে আমাদের সাথে দুষ্টুমি করবে। একটু বড় হলে তোমাকে আব্বু আর আমাকে আম্মু বলে ডাকবে। তাহলে বাসায় গিয়ে আজ থেকেই মিশন শুরু করব, কি বলো? নীলা লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকিয়ে ফেলে। আরও বেশ কিছু সময় দুজনে সেখানে বসে থেকে সন্ধ্যায় বাসায় চলে আসি। আর বাসায় আসতেই আব্বু বলে, কিরে, দুজন কেমন ঘুরলি? খুব ভালো আব্বু। তুমি কখন এসেছো? অনেকক্ষণ পর এসেছি। যা তোর রুমে গিয়ে ফ্রেশ হয়ে যা। আচ্ছা আব্বু, আমরা এখনই আসছি বলেই দুজনে রুমের দিকে চলে আসি এবং এসে ফ্রেশ হয়ে নিচে চলে যাই এবং আব্বু আম্মুর সাথে কিছু সময় আড্ডা দিয়ে রাতের খাবার খেয়ে রুমে এসে বসে আছি। আমি নীলাকে বলি, কি মিশন কি শুরু হবে আজ থেকে? আমি কখন বারণ করলাম শুনি? মুচকি হেসে নীলাকে বুকে জড়িয়ে ধরে ওর গলায় মুখ গুজে দেই। ধীরে ধীরে নীলাকে নিয়ে বিছানায় শুয়ে পড়ি। এরপর চার ঠোঁট এক করে দিয়ে একে অপরের ঠোঁটের স্বাদ নিতে থাকি। আস্তে আস্তে দুজনে হারিয়ে যাই ভালোবাসার জোয়ারে। একটু পর নীলাকে বুকে জড়িয়ে দুজনে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি নীল আমাকে ওর বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কিছু সময় নীল ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থেকে ওর কপালে চুমু দিয়ে উঠে ওয়াশরুমে চলে যায়। ঘুমের মধ্যে হঠাৎ মুখে পানি পড়ায় চোখ খুলে তাকিয়ে দেখি আমার বউ আমার মুখের ওপর তার ভেজা চুল ধরে রেখেছে। তারপর এক টানে বুকের উপর ফেলে দিয়ে বলি, সকাল সকাল দুষ্টুমি হচ্ছে, এখন তো এর ফল পেতেই হবে। এখন একদম দুষ্টুমি করবে না, সারা রাত দুষ্টুমি করেছো। বউটা আমার, তাই আমি তো দুষ্টুমি করবই, দেখি কে আটকায় আমায় বলেই আবার দুজনে হারিয়ে যাই একে অপরের মাঝে। এই যে আপনারা এখন এমন করে তাকিয়ে আছেন, একটু লজ্জা নেই তাই না? আমাদের এবার একটু একা ছেড়ে দিন না। টাটা, ভালো থাকুন। আর বউয়ের আদর পেতে হলে তাড়াতাড়ি বিয়েটা করে নিন।
সমাপ্ত। সো গল্পটা কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।